হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি কবিতা নিয়ে। আজকে আমরা যে কবিতাটি পড়বো সেই কবিতাটির নাম হচ্ছে অন্ধবধূ এবং লেখকের নাম হচ্ছে বা কবির নাম হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। তো তোমাদেরকে বলে নিই আগে যে আমরা আজকে মূলত কি কি পড়বো। আজকে আমরা পড়বো শুরুতে কবি পরিচিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপর আমরা কবিতার প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা শব্দার্থ এবং টিকা এবং পাঠ পরিচিতি দেখার চেষ্টা করব। তারপর আমরা অল্প কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করে আমাদের ক্লাসটার ইতি টানবো। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। কি বলছে দেখো, অন্ধবধূ। বধূ মানে কি? বধূ মানে হচ্ছে বউ, আর অন্ধ মানে তো যে চোখে দেখতে পারে না। তার মানে এই কবিতাটায় এমন একজন বধূকে বা এমন একজন মহিলা সম্পর্কে আলোচনা করবে যে মহিলা আসলে কথা বলতে পারে, সরি, চোখে দেখতে পারে না। তার যে চোখে দেখতে না পারার কারণে তার জীবনে কি কি কষ্ট হতে পারে এগুলো নিয়ে মিললে আমাদের এই কবিতায় আলোচনা। তো চলো আমরা কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করি। কি বলছে দেখো, ওনার জন্ম হচ্ছে 1878 সালে নদিয়া জেলায়, মানে উনি ভারতে জন্মগ্রহণ করে। তারপর দেখো কাব্যগ্রন্থ সমূহের মধ্যে কি আছে? লেখা, রেখা, অপরাজিতা, নাট্যস্বর, বন্ধুর দান ইত্যাদি ইত্যাদি। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে এই কবিতা থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে সেটা অবশ্যই কবিতার ভিতর থেকে কোশ্চেন আসবে। মানে হচ্ছে তোমার কবিতার ভিতর থেকে পাঠ পরিস্থিতি অথবা শব্দার্থ টিকা থেকে কোশ্চেন আসবে। কখনোই কবি পরিস্থিতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। কবি পরিস্থিতি থেকে যদি কোশ্চেন আসে তাহলে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনাদেরকে নিয়েই আসতে পারে। এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তো চলো তাহলে আমরা কবি পরিস্থিতিতে সময় না দিয়ে আমরা আমাদের মেইন কবিতা চলে দিই। কি বলছে দেখো, পায়ের তলায় নরম ঠেকলো কি। আচ্ছা, ঠেকলো কি মানে কি? ঠেকলো কি মানে হচ্ছে লাগলো কি, মানে এই যে অন্ধবধূ। আগে তোমাদেরকে জানাই রাখি এই কবিতার যত কথা দেখবা সব হচ্ছে অন্ধবধূর কথা। আর অন্ধবধূ কার সাথে কথা বলবে? অন্ধবধূ তার ননদের সাথে কথা বলবে। ননদ মানে কি? ননদ মানে হচ্ছে অন্ধবধূর স্বামীর বোন। পায়ের তলায় নরম ঠেকলো কি মানে অন্ধবধূ তার পায়ের তলায় নরম কিছু লাগছে বলে অনুভব করতে পারছে। ঠেকলো কি মানে কি? মানে লাগলো কি। পায়ের তলায় মানে কি? পায়ের নিচে। আস্তে একটু চল না ঠাকুরজি। ঠাকুরজি মানে কি? ঠাকুরজি মানে হচ্ছে ননদ। এখানে কি লিখে দিলাম? ননদ বা স্বামীর বোন। মানে আস্তে একটু চল না ঠাকুরজি, এই লাইনটা দ্বারা মূলত অন্ধবধূ বুঝাতে চাইছে যে তার পায়ের তলায় কি লাগছে সে সেটা বোঝার চেষ্টা করতেছে। এই জন্য একটু বলতেছে যে তার ননদকে যে একটু আস্তে চল, যাতে আমি বুঝতে পারি আমার পায়ের তলায় কি লাগছে। ওমা, এই যে জরাবকুল নয় ঠাকুর, অন্ধবধূ বলতেছে ঠাকুরজিকে বা তার ননদকে যে এই যে ঝরাবকুল নয় নয় মানে কি? সে তো চোখে দেখতে পারে না। সে শিওর হওয়ার জন্য তার ঠাকুরজিকে বা ননদকে প্রশ্ন করছে যে আসলেই কি বকুল? ঝরা বকুল মানে কি? মানে গাছ থেকে ঝরে পড়া বকুল ফুল। আশা করি বুঝতে পারছো। তাই তো বলি, বসে দোরের পাশে রাত্রিরে কাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। মানে কি? মানে সে বলতেছে যে এখানে জরা বকুল বা বকুল ফুল পড়ছে, এই জন্য আমি ঘরে দোরের পাশে মানে কি দরজার পাশে যখন আমি বসে থাকি, বসে মানে কি যখন বসে থাকি রাত্রিরে কাল মানে কি কাল রাত্রে মধুমদির ভাসে, মধুমদির ভাসে মানে কি মানে মধুর মতো সুন্দর একটা ভাসে মানে কি ভাসে মানে হচ্ছে গ্রানে, ভাসে মানে কি ভাসে মানে হচ্ছে গ্রানে। মানে আমি যখন ঘরে দরজার পাশে বসে থাকি তখন আমি কি ওই মধুমদির বাসে বা মধুর মতো গ্রানে আকাশ পাতাল কতই মনে হয়, মনে হয় যেন আকাশ বা পাতাল, পাতাল মানে কি মাটি, সবকিছু যেন কিছু একটা গ্রানে বসে ভরে গেছে। তো এখন যখন সে তার পায়ের নিচে বকুল ফুল পড়ছে তখন সে আজকে বুঝতে পারছে যে হ্যাঁ, এটা ছিল কি ওই বকুল ফুলের গ্রান। রাত্রিরে কাল মানে মানে কাল রাত্রে। আশা করি এই কয়েকটা লাইন তোমরা বুঝতে পারছো। শোনো আমরা পরের লাইনগুলোতে যাই। কি বলছে দেখো, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়, অনেক দেরি, কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। কি বলছে দেখো, সে অন্ধবধূ তার ননদকে প্রশ্ন করছে যে জ্যৈষ্ঠ মাস আসতে আর কয়দিন দেরি আছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অন্ধবধূ কোন মাস আসার কথা জিজ্ঞেস করছে? অবশ্যই জ্যৈষ্ঠ মাস। আমের গায়ে বরণ দেখা যায়, বরণ মানে কি? বরণ মানে হচ্ছে রং বা
বর্ণ, বরণ মানে কি, বরণ মানে হচ্ছে রং বা বর্ণ। জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস আসার আগে আগে আমের গায়ে বিভিন্ন রকমের রং অথবা বর্ণ দেখা যায়। কি দেখা যায়? বিভিন্ন ধরনের রং অথবা বর্ণ দেখা যায়। কোথায়? আমের গায়ে। তো সে জিজ্ঞেস করছে অন্ধবধূ তার ননদকে যে আমের গায়ে কি রং দেখা যায়? লাল রং। কি রং? লাল রং কি দেখা যায়? মানে জ্যৈষ্ঠ মাস আসতে আর কয়দিন দেরি আছে, কারণ সে তো আর চোখে দেখতে পারে না। অনেক দেরি কেমন করে হবে? দেখো, এখানে যখন সে জিজ্ঞেস করছে যে জ্যৈষ্ঠ আসতে আর কয়দিন দেরি আছে, তখন নিশ্চয়ই তার ননদ কিছু একটা উত্তর দিছে। কি উত্তর দিছে সেটা আমাদের কবিতায় নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই তার ননদ বলছে যে জ্যৈষ্ঠ মাস আসতে দেরি আছে। এই জন্য সে জিজ্ঞেস করছে যে অনেক দেরি কেমন করে হবে? কেমন করে হবে মানে, মানে কিভাবে অনেক দেরি হবে? কেন? কারণ সে কোকিল ডাকা শুনেছে সে কবে, মানে সে কোকিল ডাকা, কোকিলের আওয়াজ অন্ধবধূ অনেক আগে শুনতে পাইছে। তো যেহেতু কোকিলের ডাক বা কোকিলের আওয়াজ সে অনেক আগে শুনতে পেয়েছে, এজন্য সে ধারণা করছে যে হয়তো গ্রীষ্ম জ্যৈষ্ঠ মাস আসার সময় কি কাছাকাছি ঘনায় আসছে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? দক্ষিণ হাওয়া মানে কি? হাওয়া মানে হচ্ছে বাতাস, আর দক্ষিণ মানে কি? দক্ষিণ দিক। মানে দক্ষিণ দিক থেকে আসা বাতাস কবে বন্ধ হবে? দক্ষিণ দিকে থেকে আসা বাতাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা বোঝাবে কি যে গ্রীষ্মকাল ঘনায় আসতেছে। আশা করি বুঝতে পারছো। তারপর কি বলছে দেখো, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তুলিয়ে যদি যাই। কি বলছে দেখো, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে কেন? কারণ তোমরা জানো যে গ্রীষ্মকালে বা জ্যৈষ্ঠ মাসে কিন্তু খুব গরম পড়ে, বৃষ্টিও খুব একটা হয় না, এই জন্য দিঘির পানি আস্তে আস্তে শুকিয়ে যায়। তো এতদিন যে সিঁড়িগুলা পানি দিয়ে ভরা ছিল বা পানির নিচে তলায় ছিল, সেই সিঁড়িগুলো যখন আস্তে আস্তে পানি কমে যায়, সিঁড়িগুলো কি আস্তে আস্তে জেগে ওঠে। এটাই বলছি যে দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে। শ্যাওলা পিছল মানে কি? মানে হচ্ছে যখন সিঁড়িগুলা পানির নিচে ডুবে থাকে, তখন সেগুলোতে বিভিন্ন ধরনের শ্যাওলা জন্মায়। তো শ্যাওলার কারণে কি সিঁড়িগুলো অনেক বেশি পিচ্ছিল হয়ে থাকে। তো যেহেতু অন্ধবধূ চোখে দেখতে পায় না, তার শঙ্কা লাগে, বা শঙ্কা মানে কি ভয় লাগে, যে সে সিঁড়িতে পা পিছলিয়ে পানির নিচে তলায় যায় নাকি, এই যে পা পিছলিয়ে তলি যদি যাই। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, মন্দ নেহাত হয় না কিন্তু তাই। নেহাত মানে কি? নেহাত মানে হচ্ছে কিছু, এই যে এখানে লিখে দিয়েছে নেহাত মানে কি কিছু, আর তাই মানে কি? তাই মানে হচ্ছে তাতে। মন্দ নেহাত হয় না কিন্তু তাই মানে কি? মন্দ মানে কি? মন্দ মানে হচ্ছে খারাপ। মানে আমি অন্ধবধূ বলতেছি সে যদি পা পিছলিয়ে পড়ে যায়, তাহলে তাতে খারাপ কিছু হয় না। কেন? অন্ধ চোখে দ্বন্দ্ব ছুকে যায় মানে কি? মানে অন্ধবধূ চোখে দেখতে পাইতো না, এই জন্য তার যে চোখের সমস্যা ছিল, সবার তার নিজে একটা সমস্যা ছিল, অন্ধবধূকে নিয়ে সবার যে একটা সমস্যা ছিল, সেই দ্বন্দ্বটা কি? দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝামেলা বা সমস্যা। সে চুকে যায় মানে কি? মানে সমাধান হয়ে যায়। সে যদি মরে যায়, তাহলে তার কি মানে অন্ধ মানুষকে নিয়ে আর কারো কোনো কষ্ট করতে হবে না। এই জন্য বলছে কি একটা ঝামেলা বা একটা সমস্যার সমাধান হয়ে যায় সে যদি পা পিছলিয়ে পড়ে যায়। আশা করি বুঝতে পারছো। দুঃখ নাই গো, সত্যি কথা শোনো। এটা অন্ধবধূ কাকে বলতেছে? অন্ধবধূ এই কথাটা তার ননদকে উদ্দেশ্য করে বলতেছে যে তাতে কি নাই, কোনো দুঃখ নাই, সত্যি কথা শোন। মানে কি? আমার সত্যি কথাটা শোন। অন্ধ গেলে কি আর হবে বোন, বাঁচবি তোরা, দাদা তো তোর আগে। মানে অন্ধ গেলে কি এমন হবে, মানে অন্ধ গেলে কি কারো কোনো সমস্যা হবে না, বাঁচবি তোরা, দাদা তোর আগে। বাঁচবি তোরা মানে কি? অন্ধবধূ তার ননদের কথা বলছে যে তোরা, আমি মরে গেলে তোরা বেঁচে যাবি, মানে আমাকে নিয়ে কারো আর কষ্ট করতে হবে না। দাদা তো তোর আগে। দাদা মানে কি? দাদা মানে হচ্ছে এখানে অন্ধবধূর স্বামী বা ননদের স্ত্রী। তোমরা জানো যে হিন্দু ধর্মে মেয়েদের ভাইকে কি বলে ডাকে? মেয়েরা ভাইকে দাদা বলে ডাকে। তো ননদকে বলতেছে যে তোর দাদা আরো আগে বেঁচে যাবে। কেন? কারণ অন্ধবধূ যদি মরে যায়, তাহলে তার দাদা কি আরেকটা নতুন বিয়ে করে নিতে পারবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, এই আষাঢ়েই আবার বিয়ে হবে। কার আষাঢ় মাসে বিয়ে হবে? অন্ধবধূর স্বামীর বা ওই যে তার ননদের ভাইয়ের। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে অন্ধবধূ কোন মাসে তার হাজবেন্ডের বিয়ে হওয়ার কথা বলছে, অবশ্যই কি আষাঢ় মাসে। আষাঢ় মাসে কি আবার বিয়ে হবে, মানে অন্ধবধূ মরে গেলে তার স্বামী আষাঢ় মাসে আরেকটা বিয়ে করে নেবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তো তখন প্রবাস কেমন লাগে। এখানে কি হয়েছে দেখো, যখন তোমরা দেখো মানে যে কোনো পরিবারে ননদের সাথে একটা ঝামেলা লেগেই থাকে। কার? ননদের সাথে তার ভাবির একটা ঝামেলা লেগেই থাকে। তো এখানে অন্ধবধূ বলতেছে যে তোর ভাই যদি বা তোর দাদা যদি আরেকটা বিয়ে করে,
তখন ওই নতুন বউটা কি তোকে তখন আর বাপের বাড়ি আসতে দিবে না। এই জন্য বলছে দেখবি তখন প্রবাস কেমন লাগে, মানে কি প্রবাস মানে বোঝা যাচ্ছে যে অন্তর্বধূ বোঝা যাচ্ছে তার ননদের স্বামীর বাড়ি, মানে সারাক্ষণ তার স্বামীর বাড়িতে কেমন লাগে, বাপের বাড়ি যদি আসতে না পারে তাহলে তার কি ননদের কেমন লাগবে, এটাই বলছে অন্ধবধূ। তারপর দেখো, চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা? চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা মানে কি? মানে যারা এটা বলতেছে যে অন্ধ মানুষ, তার চোখ নাই, তার চোখ চলে গেছে, এটা চেঁচিয়ে মানে কি চিৎকার করে যারা একদম অস্থির হয়ে গেছে। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা, মানে কি করবে মানে, মানে হচ্ছে অন্ধরা কি করবে, কারণ তাদের চোখ তো তারা ইচ্ছে করে চোখ এরকম করে না, এটা তো কি, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। আশা করি দুইটা লাইন তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, জন্ম লাগি গিয়াছে যার চোখ, কাদার সূর্যে বারণ তাহার চাই। জন্ম লাগি মানে কি, মানে হচ্ছে জন্ম থেকে গিয়েছে মানে কি, মানে হচ্ছে যার চোখ নাই, কাদার সূর্যে বারণ তাহার চাই মানে কি, মানে এটা এরকম যে আমরা যখন কান্না করি বা আমরা যখন অনেক বেশি দুঃখ পাই, কষ্ট পাই, শোকে যখন আমরা কান্না করি, তখন কান্না করলে আমাদের শোকটা কিন্তু একটু কমে, বা আমাদের কি শোকটা কিছুটা কি লাঘব হয়। তো এখানে এটা বলছে যে জন্ম থেকে যার চোখ নাই সে তো আর কান্নাও করতে পারে না, যে কান্না করে যে তার একটু দুঃখ কষ্ট এগুলো কমাবে, এই সুযোগটাও কি, এই সুযোগটাও তার নাই। এটাই বলছে যে কাদার সুখ যে বারণ তাহার সাই, সাই কি জন্য বলছে, এখানে আফসোস করে সাই কথাটা অন্ধবধূ বলছে। কাঁদতে পেলে বাস্ত সেজে ভাই, কতক তবু কমতো যে তার শোক। মানে কাঁদতে পেলে বাস্ত, সে মানে কি এখানে হচ্ছে অন্ধ লোকজন, মানে যদি কান্না করতে পারতো তাহলে তার কি, সে বাঁচতো, তার শোকটা কি কিছুটা হইলেও কমতো, কতক মানে কি কিছুটা। তারপর দেখো, চোখ গেল তার বর্ষা তবু আছে, চক্ষুহীনা কি কথা কার কাছে। মানে এই যে চোখ গেল মানে কি, চোখ গেল হচ্ছে একটা বিশেষ ধরনের পাখি, চোখ গেল কি এটা একটা বিশেষ ধরনের পাখি বা বার্ড। তো ওই কি পাখিগুলা সবসময় যখন চিৎকার করে, চেঁচামেচি করে, তখন মনে হয় কি যে তারা চোখ গেল চোখ গেল চোখ গেল এই কথা বলে মনে হয় যেন ওই পাখিগুলা চিৎকার করে। তো এখানে অন্ধবুদ্ধ বলতেছে যে যে পাখিগুলো এই কথা বলে চিৎকার করে তাদের তো কিছুটা ভরসা আছে, কারণ কি তাদের চোখ চলে যায় না, তারা হুদাই চিৎকার চেঁচামেচি করতেছে। কিন্তু চক্ষুহীনা মানে কি, যার চোখ নেই, কি কথা কার কাছে, মানে সে তার কথা কার কাছে গিয়ে বলবে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাবো আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ। মানে কি, মানে অন্ধবধূকে তার ননদ বাড়ি যাওয়ার জন্য অবশ্যই টানাটানি করতেছিল, এজন্য সে বলতেছে কিসের এত তোর তাড়াহুড়া, সেই তো ফিরে যাবো আবার বাড়ি, বাড়িতে তো আবার চলে যাবো একটু পরে, একলা থাকা সেই তো গৃহকোণ। মানে সে কি অন্ধবধূ বাড়িতে কি গৃহকোণে বা ঘরের কোণে একলা একলা সবসময় কি পড়ে থাকে, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে। দুটো যেন প্রাণের কথা বলে মানে কি, মানে যে স্নিগ্ধ শীতল জল আর স্নিগ্ধ শীতল জল যেন অন্ধবধূর সাথে কিছুটা কি প্রাণের কথাবার্তা বলে। স্নিগ্ধ মানে কি নরম বা কোমল, শীতল মানে ঠান্ডা। তো ঠান্ডা জল যেন অন্ধবধূর সাথে কি, দিঘির জল যেন অন্ধবধূর সাথে কি কথা বলতেছে। দরদ ভরা দুঃখের আলাপন, আলাপন মানে কি, আলাপন মানে হচ্ছে আলাপ আলোচনা বা কথাবার্তা বা সংলাপ। তো অন্ধবধূ বাড়িতে কেন যেতে চাচ্ছে না, কারণ সে দিঘির জলের সাথে কি একটু সুখ দুঃখের আলাপ করতে পারতেছে। পরশ তাহার মায়ের স্নেহের মতো, পরশ মানে কি, পরশ মানে হচ্ছে স্পর্শ, কার স্পর্শ, এই যে দিঘির জলের স্পর্শ। মায়ের স্নেহ মানে কি, স্নেহ মানে হচ্ছে মায়ের আদরের মতো। দিঘির স্পর্শ কার মতো, মায়ের আদরের মতো। বুলায় খানিক মনের ব্যথা যত, খানিক মানে কি, খানিক মানে হচ্ছে কিছুটা, মানে হচ্ছে দিঘির জল কিছুটা কি মনের ব্যথা বা মনের দুঃখ কষ্ট ভুলাই দেয়, কার, অন্ধবধূ। এই ছিল আজকের আমাদের কবিতা। আশা করতেছি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা এখন একটু শব্দার্থ এবং টিকায় চলে যাই। দেখো, প্রথম শব্দার্থ কি, ঠাকুরজি মানে কি ননদ বা স্বামীর বোন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে না, কিন্তু তোমরা দেখে রাখতে পারো, সমস্যা নেই। তারপর দেখো, চোখ গেল মানে কি, এটা হচ্ছে বিশেষ এক ধরনের পাখি। এই পাখির ডাক কি, চোখ গেল শব্দের মতো মনে হয়। তো এখান থেকে কোশ্চেন আসবে। তারপর দেখো, কাদার সুখ মানে কি, মানুষ দুঃখে কাঁদে, শোকে কাঁদে, কিন্তু কান্নার মধ্যে দিয়ে তার কি দুঃখ সুখে লাঘব ঘটে, বা একটু দুঃখ সুখটা কি কমে যায় কিভাবে, কান্নার মাধ্যমে। তো এখান থেকে কি কি পড়বা, চোখ গেল পাখিটা পড়বা, তারপরে আর কি পড়বা, এগুলো একটু, এই যে অন্ধ চোখের দ্বন্দ্ব চোখে দাগ, এটা একটু দেখে রাখতে পারো। এখান থেকে শব্দার্থ টিকে থাকে, এটুকু পড়লে এনাফ। তারপর দেখো, পাঠ পরিচিতি ইম্পর্টেন্ট, পাঠ পরিচিতিটা আমরা দেখি কি বলছে। দেখো, সমাজ দৃষ্টিহীনদের, দৃষ্টিহীন কারা, যারা চোখে দেখে না, অবজ্ঞা করে মানে কি ঘৃণা করে। দৃষ্টিহীনরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে, তাহলে দৃষ্টিহীনরা নিজেরা নিজেদের কি ভাবে, অসহায় ভাবে। কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা কি করা সম্ভব, দূর করা সম্ভব।
ইন্দ্রিয় মানে কি, মানে হচ্ছে আমাদের কান, নাক, চোখ, ত্বক, এগুলো কি, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন নতুন ঋতুর আগমন অনুমান করা, শেওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও কি সম্ভবপর। মানে কি, মানে তুমি যদি চোখে নাও, কেউ যদি চোখে নাও দেখে, তাহলে শেওলায় পা রেখে তারপরে পায়ের নিচে নরম বস্তু, এই যে নরম বস্তু কি লাগছে, বকুল ফুল লাগছে, ওই বকুল ফুলের অস্তিত্ব, তারপরে কোকিলের ডাক শুনেও কি অনেক কিছু বোঝা সম্ভব। তাই দৃষ্টি হলে কি নিজেকে অসহায় ভাবা যাবে না। তারপরে ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে মানে আপন মানে কি নিজের অন্তর্দৃষ্টিকে মানে অন্তরকে প্রসারিত করা কি প্রয়োজন। তারপর কি বলছে দেখো, বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু সে অনুভবে সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। তাহলে কি তার অনুভব শক্তি কি ছিল, অনেক বেশি ছিল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে অন্ধবধূর কোন শক্তি অনেক বেশি ছিল, তাহলে কি অনুভব শক্তি। এই ছিল আমাদের পাঠ পরিস্থিতি। আশা করি তোমরা পাঠ পরিস্থিতিটা বুঝতে পারছো। তো চলো আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের এমসিকিউ সলভে। তো আমরা কিছু এমসিকিউ দেখি। কোন পাখি চেঁচিয়ে সারা হলো? অবশ্যই কোন পাখি, চোখ গেল পাখি। তারপর দেখো, অন্ধবধূ কি করলে তার শোক একটু কমতো? অবশ্যই কি, কাঁদতে পারলে তার শোক একটু কমতো। তারপর দেখো, টানিস কেন? অন্ধবধূ কবিতার কথাটা কে বলছে? তোমাদেরকে বলে রাখি, অন্ধবধূ কবিতা যত কথা বলছে সব কে বলছে, সব অন্ধবধূ বলছে, এছাড়া আর কেউ কোনো কথা বলে নাই। ঠাকুরজি একটা কথা বলেনি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই অন্ধবধূ হবে। তোমাদেরকে যদি প্রশ্ন করি টানিস কেন, এইটা না, যদি অন্য কোনো বাক্য বলে যে এই কথাটা কে বলছে, চোখ বন্ধ করে অ্যান্সার দিবে অন্ধবধূ বলছে। ঠাকুর যে অন্ধবধূকে টানছিল কেন? অবশ্যই কি, বাড়ি যাওয়ার জন্য। কি হবে? বাড়ি যাওয়ার জন্য। এই যে তোমরা এখানে দেখো কি বলছে দেখো, টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাবো আবার বাড়ি, একলা থাকা সেই তো গৃহকোণ। তাহলে কি বলছে যে সেই তো ফিরে যাবো আবার বাড়ি, তাহলে কোথায় যাওয়ার জন্য টানাটানি করছে? অবশ্যই কি, বাড়ি যাওয়ার জন্য। তো পরের এমসিকিউটা দেখি আমরা। অন্ধবধূর কাছে কিসের পরশ মায়ের স্নেহের মতো মনে হয়? কিসের পরশ? নিঃসন্দেহে দিঘির স্নিগ্ধ শীতল জলে। তো চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন, পরশ তাহার মায়ের স্নেহের মতো বুলায় খানিক মনের ব্যথা যেত। তাহলে এটা এইখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? এইখান থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তারপর দেখো, কোনটি অন্ধবধূর মনের ব্যথা বলায়? তাহলে অ্যান্সার কি হবে? মনের ব্যথাকে বলা অবশ্যই কি, দিঘের জলের শীতল পরশ। তারপর দেখো, ঠাকুরজি অর্থ কি, ননদ। এটা কোথায় আসছে? আমাদের শব্দার্থ টিকে আছে। অন্ধবধূ কবিতায় কার অনুভূতি শক্তি প্রখর? কার? অবশ্যই কি, অন্ধবধূ। চলো আমরা এটা দেখি এটা কোথায় আছে। উম, একটু করে, এই যে দেখো, পাঠ পরিচিতির মধ্যে থেকে বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। তাহলে কোন শক্তি প্রখর? অবশ্যই কি হবে, অনুভূতি শক্তি। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, কে অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করে? অবশ্যই অন্ধবধূ, কারণ নিজের ব্যথা নিজে ছাড়া কেউ বোঝে না। কোথায় ডুবে মরার আশঙ্কা করে? অবশ্যই দিঘির জলে। দেখো, তোমরা কবিতা অপশন দেখলে কিন্তু বুঝবা যে কোনটা সঠিক উত্তর কোনটা ভুল। যমুনা নদীর কথা কবিতায় একবার বলা হয়নি, পদ্মা নদীর কথা বলা হয়নি, ইভেন কোনো নদীর কথা বলা হয়নি। তার মানে অ্যান্সার কি, দিঘির জল। কে নৈরাশ্যবাদী মানুষ নয়? অবশ্যই কি, অন্ধবধূ। তারপর দেখো, কান্নার মধ্যে দিয়ে কিসের লাঘব ঘটে? অবশ্যই কার, কিসের, শোকের লাঘব ঘটে। তারপর দেখো, এই যে আমরা এবার এদিকে চলে যাই। এখানে কিছু এমসিকিউ আছে আমাদের। দৃষ্টিহীনরা নিজেদের কিভাবে অসহায় ভাবে? চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখো, দৃষ্টিহীনরাও নিজেরা নিজেদের কিভাবে অসহায় ভাবে। আশা করি বুঝতে পারছো। তারপর এমসিকিউ দেখো, অন্ধবধূ কোকিলের ডাক শুনে কি অনুভব করেছিল? অবশ্যই কি, গ্রীষ্মের আগমন। দৃষ্টিহীনদের কোনটি করা প্রয়োজন? অবশ্যই অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা। চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখো, দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এমসিকিউ দেখো,
অন্ধবুদ্ধি জগতের রূপ রসগন্ধ সম্পর্কে জ্ঞান রাখে কিভাবে? অবশ্যই অনুভূতি শক্তি দ্বারা। এটা একটু আগে তোমাদেরকে দেখাইছি। তারপর দেখো, দৃষ্টি প্রতিবন্ধী সুবা ঠান্ডা হাওয়ার স্পর্শে বুঝতে পারে বৃষ্টি হবে। সুভার সাথে অন্ধবুদ্ধের কবিতায় কার মিল রয়েছে? এখানে দেখো, দৃষ্টি প্রতিবন্ধী মানে কি? অন্ধ। তাহলে শুভ অন্ধ, আবার অন্ধবুদ্ধ কবিতায় কে অন্ধ? অবশ্যই অন্ধবুদ্ধ অন্ধ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ নম্বর। তারপর দেখো, অন্ধবুদ্ধ ঠাকুরজিকে আস্তে চলতে বলে কেন? কারণ পায়ের তলার বস্তুকে তাতে কি অনুভব করতে পারে। তো দেখি আমরা এটা কোথায় আছে। এই দেখো, আস্তে একটু চল না ঠাকুরজি, ও মায়ে যে জরা বকুল নয়। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে আমাদের এইটা, পায়ের তলার বস্তুকে যাতে কি অনুভব করতে পারে। তারপর দেখো, অন্ধবুদ্ধ আমের গায়ে বরণ বলতে কি বুঝাইছে? বরণ মানে কি বলছি? বরণ মানে হচ্ছে রং। তারপর দেখো, দিঘির ঘাটে অন্ধবধূর কিসের সংখ্যা লাগে? যাতে সে কি বানিয়ে তলিয়ে না যায়, তলিয়ে যাওয়ার সংখ্যা। তারপর দেখো, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগার কারণ কি? অবশ্যই কি ঋতু পরিবর্তন। কারণ গ্রীষ্মকাল আসলে কি দিঘিতে ঘাটে কি নতুন সিঁড়ি জাগে। এই আষাঢ়ে আবার বিয়ে হবে, অন্ধগত এই কথা কেন বলছে? অবশ্যই কি অভিমানে। চোখ গেল বলতে কি বোঝানো হয়েছে? কি বলছি? ফাঁকি বিশেষ। তারপর দেখো আমরা পরের এমসিকিউতে যাই। অন্ধবধূ কবিতাটি রচয়িতাকে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে কতগুলো এমসিকিউ দেখবা, সবগুলো তোমরা পাঠ পরিচিতি পড়লে পাবা, বাট এগুলা এই এমসিকিউ গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আমরা দেখি পরের এমসিকিউতে যাই। অন্ধবধূর পায়ের তলা নরম কি থাকে? অবশ্যই কি বকুল ফুল। এটা একদম প্রথম দুই লাইনে আছে। কার সাথে পুকুর কাটা গিয়েছে? অবশ্যই কার সাথে? ননদের সাথে। কাকে আসতে চলতে বললো? যেহেতু কথাবার্তা সব ননদের সাথে বলছে, তাহলে অবশ্যই কি ননদকে। তারপর দেখো, অন্ধবধূ কখন মধুমদির গন্ধ পায়? কখন? রাতে। কখন? রাতে। চলো আমরা এটা দেখি, এটা কোথায় আছে। এই দেখো, তাই তো বলি বসে দূরের পাশে রাত্রিরে গান। রাত্রি মানে কি? রাতে। রাত্রি মানে কি? রাতে। তাহলে কখন পাইছে? অবশ্যই কি রাতে। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। অন্ধবধূ ঠাকুরজির কাছে কোন মাসে আসার কথা জিজ্ঞেস করে? কোন মাস? অবশ্যই জ্যৈষ্ঠ মাস। এখানে বৈশাখ মাস আর বাকি যেগুলো আছে ওগুলোর কোনোটার কথা কিন্তু আমাদের কি কবিতায় নাই। শ্রাবণ মাসের কথা নাই, আষাঢ় মাসের কথা আছে, কিন্তু আষাঢ় মাসের কথা আসার কথা কিন্তু জিজ্ঞেস করে না, জ্যৈষ্ঠ মাসের কথা জিজ্ঞেস করছে। তারপর দেখো, অন্ধবধূর আকাশ পাতাল মনে হয় কেন? অবশ্যই কি মধুমতির বাসে। ঠাকুরজির কাছে জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি বলে জানতে পারে? কয়দিন? তাহলে আমরা এটা দেখি কয়দিন। এ দেখো, জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই? আমের গায়ে বরণ দেখা যায় অনেক দেরি। তাহলে ঠাকুরজি কি বলছে? যে অনেক দেরি আছে কি আসতে। তাহলে আমরা আমাদের পরের অ্যান্সার করতে যাই। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি? অনেক দেরি। তারপর দেখো, কিসের ডাক শুনছে অনেক দিন আগে? অবশ্যই কি কোকিলের ডাক। ঠাকুরজিকে কোন হাওয়া বন্ধ হওয়ার কথা জিজ্ঞেস করে? অবশ্যই কি দক্ষিণ হাওয়া। তো চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখো, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই? দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। তাহলে কোন হাওয়ার কথা জিজ্ঞেস করছে? কোন হাওয়ার কথা? অবশ্যই কি দক্ষিণ হাওয়া। অন্ধবধূ কবিতায় কোথায় নতুন সিঁড়ি জাগে? দেখো, নদীর ঘাট বলে কিছু নেই কবিতায়, মাতবরের পুকুর ঘাট বলে কবিতায় কিছু নেই, চেয়ারম্যান বাড়ির ঘাট বলে কবিতায় কিছু নেই। অ্যান্সার কি? অবশ্যই কি না দেন দিঘির ঘাট। অন্ধবধূ পানিতে তলিয়ে যাওয়ার সংখ্যা জাগে কেন? অবশ্যই কি শ্যাওলা থাকার কারণে। তারপর দেখো, কি ঘটলে অন্ধ চোখের দ্বন্দ্ব শুকে যায় বলে অন্ধবধূ মনে করে? পা পিছলে কি পানিতে তলিয়ে গেলে। যদি কবিতা পড়ে থাকো তাহলে এটা অবশ্যই তোমাদের জন্য কি অনেক বেশি ইজি। তারপর দেখো, দেখবি তখন প্রবাস কেমন লাগে? অন্ধবধূর কথা কেন বলছে? কারণ এটা যদি এখানে নাই। কেন বলছে? কারণ যখন তার ভাই নতুন বিয়ে করবে তখন কি অন্ধ ননদকে এ বাড়ি থেকে আর আসতে দিবে না আগের মতো। তো এই ছিল আমাদের আজকের কবিতা। আজকের কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। সামনে যদি অন্য কোনো অধ্যায়ের উপর তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।